শুনানি দিতে যে হবে সেটুকু নিশ্চিত থাকতে পারেন, কিন্তু কত কিস্তিতে দিতে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে। এই রায় কি বা এই লড়াই কি শুধুমাত্র কর্মচারীদের ডিএ পাওয়ার লড়াই ছিল? আমরা বলছি যে না, এটা রাজ্যবাসীর জন্য বার্তা আমাদের। এই লড়াইটা এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের সঠিক শ্রমের বিনিময়ে সঠিক পারিশ্রমিক তারা পাবেন কিনা তার লড়াই ছিল। এই রাজ্যের কর্মচারীরা সবথেকে কম ডিএ পেতেন বলে, স্থায়ী কর্মচারীরা এবং পেনশনাররা, এই রাজ্যের স্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সবথেকে নিম্ন ছিল। তারই সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা স্তরের খেটে খাওয়া মানুষ, তিনি কলকারখানায় কাজ করান হোক, ইটভাটাতে কাজ করা শ্রমিক হোক, ধান পোতার শ্রমিক হোক, রাজমিস্ত্রি হন অথবা রাজমিস্ত্রির যোগানদার, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে আসাম বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন বা উড়িষ্যা বলুন, প্রত্যেকটা জায়গার থেকে তাদের বেতনটা হচ্ছে এখানে অর্ধেক। তার কারণটা অন্য কিচ্ছু নয়, এই যে রাজ্যগুলোর কথা বললাম, এই সমস্ত রাজ্যের স্থায়ী কর্মচারীদের থেকে ঠিক অর্ধেক বেতনে কাজ করেন এই রাজ্যের স্থায়ী কর্মচারী পেনশনাররাও। তারই সাথে পাল্লা দিয়ে এটা নির্ধারিত হয়েছে। ব্যবসায়ীদের জন্য বক্তব্য যে এই টাকা যদি রাজ্যের কর্মচারীদের কাছে আসে, কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয় তাদের ক্রয় ক্ষমতাটাকে ঠিক জায়গায় রাখার জন্য। সুতরাং ক্রয় তারা করবেন কোথা থেকে? না, বাজার থেকে। বাজারে গেলে পরে সেই টাকাটা যাবে কাদের কাছে? ব্যবসায়ীদের কাছে। সুতরাং ডিএটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের বিষয় নয়, এর স্থায়ী সম্পর্ক, সরাসরি যোগাযোগ রাজ্যের সমস্ত স্তরের মানুষের সাথে আছে। তারই সূত্র ধরে গত অর্থবর্ষে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাজেটে আইটির স্ল্যাব বাড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে যাতে মানুষের কাছে নগদের যোগান আসে। আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই। এই রাজ্যের কর্মচারী পেনশনার, অস্থায়ী কর্মচারী, তাদের সমস্ত রকমভাবে শোষণ চলছে, সেই শোষণের বিরুদ্ধে লড়াই। এবং এই যে লড়াইটা আমরা লড়ছিলাম, সেই লড়াইটা বাঙালি অস্মিতার বা বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল আমাদের, কর্মচারীদের ডিএর জন্য লড়াই ছিল না। কর্মচারীরা যদি সঠিক মানের ডিএ পান, এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক পারিশ্রমিক পাবে, এটা আমরা মনে করি। এবং সেই লড়াই আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই রাজ্যের কর্মচারীদের কাছে আমাদের আবেদন, সমস্ত রকম বিভেদ ভুলে আসুন। পথে না নামলে পরে কিন্তু এই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না। আজকে অন্তর্বর্তী বাজেট 31শে মের মধ্যে 25% দেওয়ার কথা। এই বাজেটেই তার প্রভিশন থাকতে হবে। 31শে মার্চের মধ্যে, 31শে মার্চের মধ্যে তার প্রভিশন থাকার কথা। সেই প্রভিশন যদি না থাকে, যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে। দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে সেই জামানা নেই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দেওয়া আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার। পথে নামুন। শুধু এসআইআরটা কোনো ইস্যু নয়, এসআইআরটাকে ইস্যু বানানো হয়েছে, এটা একটা পদ্ধতি, নির্বাচন কমিশনের একটা পদ্ধতি। বাকি ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জায়গাটাকে এত ফোকাস করা হচ্ছে। রাজ্যের যে বেকারত্বের সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে পড়া, রাজ্যের সার্বিক পরিকাঠামো ভেঙে পড়া, এই সমস্ত কিছুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। আসুন সকলে মিলে লড়াই করি। এই রাজ্যটাকে সঠিক পথে ফেরাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে। এবং সেই রাজ্য বাঁচানোর একটা লড়াইয়ের প্রথম জয় হলো সুপ্রিম কোর্টে আজকে।